বাংলা ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম বটগাছের শয়তান ভূত। পর্ব ১। বটগাছের ছায়ায় প্রথম রাত। বাংলাদেশের একটি ছোট গ্রাম কুলতলি। গ্রামের শেষ মাথায় একটি পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস বুকে নিয়ে। মানুষ বলে গাছটা নাকি রাতে অদ্ভুত শব্দ করে। কেউ বলে হাসি, কেউ বলে কান্না, আবার কেউ বলে মানুষের মতো পায়ের শব্দ শোনা যায়। গ্রামের লোকজন সন্ধ্যার পর ওই পথ দিয়ে যায় না, কারণ সবাই জানে ওখানে শয়তানের ভূত থাকে। আরিফ নামের এক তরুণ শহর থেকে গ্রামে আসে। সে ভূতের গল্পে বিশ্বাস করে না। সে চিন্তা করল এই বটগাছের রহস্য সে বের করবেই। তার সাহস বেশি আর কৌতূহল আরও বেশি। সেই রাতে প্রায় ১টা বাজে। চাঁদ মেঘে ঢেকে গেছে, বাতাস থেমে আছে, আশপাশে মৃত নীরবতা। আরিফ টর্চ নিয়ে বটগাছের সামনে দাঁড়ালো। হঠাৎ চুপ, চুপ, চুপ। শুকনো পাতার ওপর যেন কেউ হেঁটে যাচ্ছে। আরিফ ঘাবড়ে গেলেও টর্চ জ্বালিয়ে চারপাশ দেখল, কিছুই নেই। ঠিক তখন গাছের ডাল নড়ে উঠল, যেন কেউ ডালের ওপর ঝুলছে। একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগল। তারপর একটি ক্ষীণ গলা ফাটা কণ্ঠ, আরিফ ফিরে যা। আরিফের চোখ বড় হয়ে গেল। কে তার নাম ধরে ডাকল? কেউ তো জানেই না যে সে এখানে এসেছে। সেই মুহূর্তে টর্চ নিজে নিজে নিভে গেল। অন্ধকার, নিস্তব্ধতা, আর শুধু গাছের দিক থেকে গভীর শ্বাসের শব্দ। হ হ হ হ হ হ। আরিফ বুঝল সে একা নয়। ওই বটগাছের চারপাশে কিছু আছে যেটা জীবিত মানুষের নয়। পর্ব ২। মৃত মানুষের ছায়া। আরিফ টর্চ বারবার চাপলেও জ্বলে না। চারদিকে ঘোর অন্ধকার, শুধু বটগাছের ওপর থেকে ঠান্ডা শ্বাসের শব্দ। হ হ হ, ফিরে যা। আরিফ সাহস জোগাড় করে গাছের নিচে এক পা এগোতেই মাটিতে কিছু নরম জিনিস তার পায়ে লাগে। সে হাত দিয়ে স্পর্শ করতেই শরীর কেঁপে উঠল। ওটা মানুষের চুল, লম্বা, জট পাকানো, ঠান্ডা, একদম মৃত মানুষের চুলের মতো। হঠাৎ তার কানও পাশ থেকে ফিস ফিস আওয়াজ, আমাকে বাঁচাতে পারবি আরিফ? আরিফ ভয় পেয়ে পিছিয়ে গেল। তার চোখ অন্ধকারে অভ্যস্ত হতে শুরু করলে দেখল গাছের ডাল থেকে কিছু ঝুলছে। আকৃতি ঠিক মানুষের মতো, কিন্তু সাদা, কুয়াশার মতো। তার কোনো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। হাওয়ার মতো শরীর দুলছে ডালে ঝুলে, দূর থেকে যেন কাঁদছে। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু ঠিক তখনই গাছের তলা থেকে একটি শুকনো খকখকে গলা শোনা গেল। এত রাতে এখানে কেন? আরিফ ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ, চোখ লাল, শরীর কাঁপছে। মনে হচ্ছে অনেক পুরনো ক্ষতচিহ্ন তার মুখে। বৃদ্ধ বলল, এই গাছের নিচে যারা আসে কেউ আর ফিরে যায় না। তারপর বৃদ্ধ হঠাৎ দাঁত বের করে ফিসফিস করল, তুইও না। আরিফ দৌড়ে পালাতে চাইল, কিন্তু সব রাস্তা কুয়াশায় ঢেকে গেল। সে বুঝল না কোন দিকে যাবে। আর তখন বটগাছের ওপর থেকে যে সাদা ছায়াটা ঝুলেছিল সে নিচে নেমে আরিফের মুখের সামনে দাঁড়ালো। আর তার ফাঁকা চোখের গর্ত থেকে টপ টপ রক্ত ঝরতে শুরু করল। গলা ফাটা স্বরে বলল, আমাকে মুক্ত কর, না হলে তুই মরবি। পর্ব ৩। বটগাছের অভিশাপ। সাদা ছায়াটা আরিফের সামনে ঝুলে আছে। তার ফাঁকা চোখের গর্ত থেকে রক্ত পড়ছে, কিন্তু মুখে দুঃখ আর রাগের মিশ্র অভিব্যক্তি। আরিফ গিলতে না পেরে জিজ্ঞেস করল, তুমি কে? সেই ছায়া ধীরে ধীরে মাথা তুলল। কণ্ঠটা ভাঙা, যেন অনেক বছর ধরে কথা বলে না। আমি মানুষ ছিলাম, এই বটগাছই আমাকে হত্যা করেছে। আরিফের পুরো শরীর জমে গেল। ছায়াটি বলল, আমার নাম ছিল জামিল, আমি এখানে এসেছিলাম ভুল করে। আমাকে ডেকে এনেছিল যে গলা, সে ছিল শয়তানের গলা। আরিফ হতবাক। ছায়া এগিয়ে এসে ফিসফিস করে বলল, এই গাছটা সাধারণ গাছ নয়, এটা শয়তানদের দরজা। রাতে এখানে মৃত আত্মারা আটকা পড়ে। দিনে গাছটা শান্ত থাকে, কিন্তু রাত নামলেই খুলে যায় অন্ধকারের পথ। হঠাৎ গাছের ডালগুলো কাঁপতে লাগল। চারদিকের পাতাগুলো শাঁ শাঁ করে উঠল। গাছ থেকে যেন কেউ হাসছে। হা হা হা, এটা মানুষের হাসি নয়, এটা জঙ্গলের গভীর থেকে আসা দানবীয় হাসি। জামিল নামের সেই ছায়া কাঁপা গলায় বলল, তাড়াতাড়ি পাল, এখনো সময় আছে। আরিফ পিছিয়ে গেল,
কিন্তু ঠিক তখনই মাটির নিচ থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরোতে লাগলো, হাতে পায়ে আঁকড়ে ধরতে লাগলো। জামিল চিৎকার করে বলল, দৌড়া আরিফ, না হলে তোর আত্মাও এই গাছ গিলে নেবে। আরিফ প্রাণপণে দৌড় দিল, কিন্তু সে দেখল সে যত দৌড়ায় ততই বটগাছ আরও কাছে আসছে। রাস্তা বদলে যাচ্ছে, কুয়াশা এদিক ওদিক ছড়িয়ে গিয়ে পথ গুটিয়ে নিচ্ছে। মনে হচ্ছে গাছটা তাকে নিজের কাছে টেনে ফিরিয়ে আনছে। হঠাৎ দূর থেকে একটি পরিচিত কণ্ঠ, আরিফ। আরিফ চিৎকার করে বলল, রিফাত, আমাকে সাহায্য কর। রিফাত টর্চ নিয়ে এগিয়ে এলো। তার টর্চের আলো পড়তেই বটগাছের ছায়াগুলো পিছিয়ে গেল, কালো ধোঁয়া সরে গেল। রিফাত আরিফকে ধরে টেনে বের করে নিল অন্ধকার পথ থেকে। দুজনে যখন গ্রামের আলোয় পৌঁছালো, আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, বটগাছ, ওটা মানুষ খায় রে। রিফাত থমকে দাঁড়ালো, তার মুখ ফ্যাকাশে। ধীরে ধীরে সে বলল, আরিফ, তুই তো সেখানে কারো সাথে কথা বলছিলি, কিন্তু আমি কাউকে দেখিনি। আরিফের রক্ত হিম হয়ে গেল। তাহলে যাকে সে দেখল, যে তাকে বাঁচালো, সে কি সত্যিই মানুষ ছিল, নাকি সেই বটগাছের আটকে থাকা কোনো শয়তান যে তাকে নতুন ফাঁদে ফেলতে চাইছে? পর্ব 4, গোপন কবর আর রক্তের দাগ। রিফাত আরিফকে বাড়ি নিয়ে এসে বারবার জিজ্ঞেস করছিল, কিন্তু আরিফ শুধু পানি খেয়ে বারান্দায় চুপচাপ বসে থাকল। তার মাথায় শুধু ঘুরছে জামিল নামের সেই ছায়া, আর গাছের ডাল থেকে ঝুলে থাকা রক্তঝরা ফাঁকা চোখ। রিফাত বলল, তোকে আমি বাঁচাইছি, কিন্তু তুই কি সত্যিই কারো সাথে কথা বলছিলি? কেউ তো ছিল না সেখানে। আরিফ ধীরে ধীরে মাথা তুলল, ছিল রে, সে আমার নাম ধরে ডাকছিল। রিফাত চমকে উঠল, তার চোখে একটু ভয়ের ছাপ দেখা গেল। ঠিক তখন হঠাৎই বাইরে বট পাখির ডাক শোনা গেল, কাঁ কাঁ কাঁ। রাত নয় দুপুর, এই সময়ে বট পাখি ডাকাই অদ্ভুত। রিফাত দাঁড়িয়ে জানলার বাইরে তাকালো, দেখল দূরে গ্রামের শেষ প্রান্তে ওই একই বটগাছের দিক থেকে ধুলা উড়ছে, গাছের ডালগুলো না হাওয়াতেও দুলছে। রিফাত কাঁপা গলায় বলল, ওই গাছটা আজকে কেন এমন করছে? আরিফ ধীরে বলল, ওটা আমাকে ডাকছে। রিফাত হঠাৎ রেগে উঠল, তুই আর সেখানে যাবি না, শুনছিস? ওটা গাছ না, একটা ফাঁদ। আরিফ কিছু বলল না, কিন্তু তার মাথার ভিতরে জামিলের সেই কথাই ঘুরছিল, আমাকে মুক্ত কর। রাতে গ্রামের মোড়ের বুড়ো কোটবর আসে আরিফদের বাড়িতে। সে গ্রামের সব পুরনো গল্প জানে। সে বলল, বটগাছটার নিচে একটা কবর আছে, সেটা পাকা কবর না, গোপন কবর। মাটি সরালেই রক্ত বের হয়। আরিফ ও রিফাত দুজনেই শিউরে উঠল। কোটবর আরও বলল, কেউ জানে না সেখানে কে সমাধিস্থ আছে, কিন্তু সবাই জানে যার আত্মা সেখানে আটকা সে মুক্তি চায়। আরিফ হঠাৎ জোরে বলল, তার নাম জামিল। কোটবর থমকে গেল, তুই এটা কিভাবে জানলি? আরিফ সব কিছু খুলে বলল, বটগাছ, ছায়া, ফাঁকা চোখ, রক্ত, গলা। কোটবর কাঁপা গলায় বলল, জামিল, ওই নামটা আমি বহু বছর শুনিনি। তার চোখে আতঙ্ক, কারণ জামিল এই গ্রামের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় গায়েব মানুষ ছিল। রিফাত জিজ্ঞেস করল, তার মানে সে কোথায় গেল? কোটবর গম্ভীর মুখে বলল, কেউ জানে না, মানুষ বলে বটগাছ তাকে টেনে নিয়ে গেছে। আরিফের গলা শুকিয়ে গেল, কিন্তু এরপর কোটবর যা বলল তা শুনে আরিফের মাথা ঘুরে গেল। জামিল মানুষ ছিল না, গ্রামের পুরনো কাগজপত্রে তার পরিচয় লেখা আছে, সে ছিল শয়তানের চিহ্নধারী। আরিফ ধীরে ধীরে বুঝতে লাগল, সে যাকে বাঁচানোর জন্য সাহায্য করতে চায় সে হয়তো মানুষই ছিল না। পর্ব 5, জামিলের সত্য পরিচয়। কোটবরের মুখের কথা শুনে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আরিফ আর রিফাত দুজনেই স্তব্ধ। জামিল, যাকে আরিফ দেখেছে, যে তাকে বাঁচাতে চেয়েছে, সে যদি মানুষ না হয় তবে সে কি? কোটবর ধীরে ধীরে বসে বললেন, জামিল ছিল গ্রামের এক অদ্ভুত ছেলে। ছোট থেকেই তার চোখের মণিতে লাল দাগ ছিল, আর রাতে সে গাছের নিচে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতো। লোকজন বলতো সে দুনিয়ার কিছু দেখে যা সাধারণ মানুষ দেখতে পায় না। রিফাত প্রশ্ন করল, তাহলে কি সে পাগল ছিল? কোটবর মাথা নাড়লেন, না, সে ছিল একটা চিহ্নধারী, যে মানুষ জন্ম থেকেই শয়তানদের দেখতে পায়। আরিফ গিলতে না পেরে বলল, তাহলে সে আমাকে কেন বাঁচালো? কোটবর গভীর শ্বাস নিয়ে বললেন, তাই তো ভয় পাচ্ছি বাবা। চিহ্নধারীরা কাউকে শুধু সাহায্য করে না, তাদের কাজ হলো প্রথমে মানুষের মন জয় করে তারপর তাকে গাছের কাছে টেনে নেওয়া। আরিফ তড়াক করে উঠল, না, সে আমাকে বাঁচিয়েছে, আমাকে পালাতে বলছিল। কোটবরের মুখ আরও গম্ভীর, ও তোকে পালাতে বলেনি, তোকে ফিরতে বলেছে, গাছের কাছে, তার কাছে। ওর কাজ অসম্পূর্ণ। আরিফের চোখ বড় হয়ে গেল,
ঠিক তখন বাইরে বাতাস জোরে বয়ে উঠল, বাড়ির জানলা কাঁপতে লাগল। বটগাছের দিকে তাকিয়ে মনে হলো ডালগুলো যেন দূর থেকেই ইশারা করছে। রাত বাড়তে থাকল, সবাই ক্লান্ত, কিন্তু আরিফের চোখে ঘুম নেই। সে জানে জামিতের কণ্ঠ এখনও তার মাথায়, আমাকে মুক্ত কর। হঠাৎ রিফাত আরিফের ঘরে ঢুকে বলল, তোর ঘরের সামনে কে দাঁড়িয়েছিল জানিস? আরিফ চমকে উঠল, কে? রিফাত কাঁপা গলায় বলল, এক লোক, লম্বা চুল, সাদা কাপড়, তুই যেমন বলছিলি ঠিক তেমন। আমি ডাকতেই সে গলে গেল কুয়াশার মতো। আরিফের হৃৎপিণ্ড থেমে আসলো। ঠিক তখন দরজায় ঠক ঠক ঠক। সবাই স্থির। কোটবর ফিসফিস করে বললেন, দরজা খাস না, আজ রাতে তোদের নাম ধরে ডাকবে, কখনোই উত্তর দিস না। আরিফের মুখ শুকিয়ে গেল। বাইরে আবার শব্দ, ঠক ঠক। তারপর সেই পরিচিত ভাঙা গলা, আরিফ দরজা খোল, আমি জামিল। রিফাত কাঁপা হাতে আরিফের হাত চেপে ধরল, কিন্তু আরিফ বুঝতে পারল জামিল তার খোঁজে এসেছে। বটগাছের ডাল নড়ছে দূর থেকে, হাওয়া শোঁ শোঁ করছে, আর সেই গলা আবার, আমি তোকে ডাকছি, ফিরে আ। হঠাৎ দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঘুরতে শুরু করল। পর্ব 6, গাছের ছায়া ঘরে ঢুকে পড়ল। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঘরের ভেতর আসছে। ধোঁয়াটা যেন জীবন্ত, মেঝের ওপর সাপের মতো লেজ ঘুরিয়ে ঘুরিয়ে এগোচ্ছে। রিফাত চিৎকার করে উঠল, দড়ি দাও, আলো দাও, কিছু একটা দাও। কোটবর বয়সের সাথে সাথে ধীরে উঠলেন, কিন্তু তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। তিনি বললেন, এটা সাধারণ ধোঁয়া নয়, এটা গাছের ছায়া, যে কারো শরীরে ঢুকতে পারে। আরিফ পিছিয়ে গেল, ধোঁয়াটা এসে থামল তার পায়ের কাছে, তারপর যেন নাক দিয়ে গন্ধ নিচ্ছে। আরিফের শরীরের দিকে তাকিয়ে থরথর কম্পন করছে। ঠিক তখন জানালার বাইরে থেকে একটা লম্বা আঙুল জানালার কাঁচে ঠুকতে লাগল, ঠক ঠক ঠক। আর তারপর সেই ভয়ঙ্কর কণ্ঠ, আরিফ, আমি এখানে। কোটবর চাপা গলায় বললেন, চোখ তুলবি না, ওর মুখ দেখলে তুই শেষ। কিন্তু আরিফের শরীর জুড়ে এক অদ্ভুত টান লাগছে। তার মনে হচ্ছে এই গাছ, এই ডাক কোথাও যেন তার নিজের সাথে যুক্ত। হঠাৎ বাতিগুলো জ্বলে ওঠা নেভা শুরু করল, ঘর কাঁপতে লাগল, দরজা কোঠর থেকে খুলতে শুরু করল। রিফাত দরজার দিকে ধাক্কা দিয়ে ধরল, ধরে রাখ। কোটবর পায়ের কাছে ধোঁয়া দেখে আতঙ্কে বললেন, ওটা কাউকে খুঁজছে, যাকে নিতে এসেছে। ধোঁয়া এবার উঠতে উঠতে আরিফের হাঁকু পর্যন্ত পৌঁছাল, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, স্পর্শেই যেন চামড়া জমে যায়। আরিফ আর পারল না, চিৎকার করে উঠল, তুই কে, আমার থেকে কি চাস? ধোঁয়া থেমে গেল, ঘর নিস্তব্ধ। তারপর খুব ধীরে, খুব ভাঙা গলায় বলল, আমি তুমি। আরিফের বুক কেঁপে উঠল, ধোঁয়া আরও উঁচু হয়ে তার মুখের সামনে উঠে এলো, আর সেই গলা, তুই না আলে আমি মরে যাব। রিফাত আর কোটবর দুজনেই চিৎকার করে বলল, না, ওকে কাছে যেতে দিও না। হঠাৎ দরজা ধাক্কা মেরে খুলে গেল, বাইরের অন্ধকার ঝড়ের মতো ঢুকে পড়ল, আর দরজার ফাঁকে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর সাদা ছায়া, জামিলের মুখ। চোখ নেই, কিন্তু গর্ত দুটো দিয়ে লাল আলো বের হচ্ছে। ঠোঁট নেই, কিন্তু ছিন্ন মুখ, আর তবুও সে হাসছে। আরিফ, তুই আমার মতোই, চিহ্নধারী। ঘরের বাতিগুলো একবার ঝলক দিল, তারপর নিভে গেল। পূর্ণ অন্ধকার, শুধু শোনা গেল ধীরে ধীরে কিছু একটা ঘরের মধ্যে ঢুকে পড়ছে। শোনা পর্ব 7, চিহ্নধারীর জাগরণ। ঘর অন্ধকারে ডুবে গেছে, জানালার কাঁচ টকটক করছে। আরিফ, রিফাত, কোটবর তিনজনের নিঃশ্বাস পর্যন্ত শোনা যায়। হঠাৎ অন্ধকারের মধ্যে একজোড়া লাল আলো জ্বলে উঠল, জামিলের চোখের গর্ত, সেখান থেকে রক্তের মতো আলো ঝরছে। জামিল ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল, তার হাত মাটিতে ঝুলে পড়া, পা মাটিতে ছোঁয়ে না, পুরো শরীর হাওয়ার মতো ভেসে আসে। সে বলল, ভয় পাবি না আরিস, তুই আমার মতোই জন্মেছিস। আরিফ পিছিয়ে যেতে চাইল, কিন্তু ধোঁয়া তার পা শক্ত করে চেপে ধরেছে। এ যেন জামিলের হাতেই তৈরি দড়ি। রিফাত দৌড়ে এসে আরিফকে টানতে লাগল, চল চল, বের হই। কিন্তু নড়ানোই যায় না, ধোঁয়া আরিফকে জায়গায় গেঁথে রেখেছে। ঠিক তখন জামিল হাত তুলল, তার লম্বা ছায়া আরিফের শরীর ছুঁয়ে গেল।
তার চোখের সামনে হঠাৎ অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। একটা পুরনো রাত, কুয়াশাচ্ছন্ন বটগাছ, একজন ছোট্ট ছেলে কাঁদছে, সাহায্য চাইছে, আর বটগাছের নিচে দুলছে ছায়া, কালো, অস্পষ্ট, দানবীয়। ছেলেটা চিৎকার করছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে। আর সেই ছেলেটা ঠিক আরিফের মতো। দৃশ্যটা আস্তে আস্তে মিলিয়ে গেল। জামিল এবার আরিফের কাছাকাছি এসে কান বরাবর ফিসফিস করে বলল, তুই ভাবছিস তোর সাথে প্রথম দেখা আজ? না আরিফ, তুই জন্মানোর আগেও তোর ভাগ্য এখানে লেখা ছিল। কোটবর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আরিফ, ওর কথা শুনবি না, চিহ্নধারীরা গাছের দাস। জামিল কোটবরের দিকে তাকালো। এক মুহূর্তে কোটবরের গলায় ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগল এবং তিনি হাঁটু গেড়ে পড়ে গেলেন। জামিল আবার আরিফের দিকে ফিরল। তুই বিশেষ, তোর চোখে কেউ দেখতে পায়নি, কিন্তু গাছ দেখেছে। তুইও শুনতে পারিস তাদের ডাক। আরিফ চিৎকার করে উঠল, আমি কিছু চাই না, আমাকে ছাড়। জামিল হাত বাড়ালো, এখনো সময় আছে, তোর শরীরের ভেতর সেই শক্তি জাগাতে দিবি। আরিফের পুরো শরীর কাঁপতে লাগল। মনে হচ্ছে তার বুকের ভেতর কিছু নড়ছে, কিছু ঠান্ডা, ভারী, অশুভ। রিফাত জোরে চিৎকার করল, না আরিফ, এটা ফাঁদ, ও তোকে টেনে নিয়ে যেতে চায়। জামিল হেসে উঠল, ও জানে না তুই আমার মতোই বটগাছের সন্তান। এরপর জামিল হাত বাড়ালো আরিফের মাথার দিকে, হাতে অদ্ভুত কালো আলো ঝলসে উঠল। ঘর কেঁপে উঠল, জানালা নিজে নিজে খুলে গেল, বাইরে বটগাছের ডাল পাগলের মতো নড়ছে। জামিল বলল, তোর ভেতরের শক্তি জাগলে তুই দেখতে পাবি সত্যিকারের জগৎ। আর ঠিক তখন ধাম, হঠাৎ দরজার বাইরে কেউ বিশাল লাঠি দিয়ে আঘাত করল। ধোঁয়া কেঁপে উঠল। জামিল পিছিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে একজন অচেনা মানুষ, তার হাতে তামার ছড়ি, চোখে ভয়ঙ্কর দৃঢ়তা। সে বলল, পিছিয়ে যা জামিল, ছেলেটাকে আজ নিতে পারবি না। জামিল দাঁত বের করে ফোঁস করে উঠল, তুই আবার ফিরে এলি? লোকটা ঘরে ঢুকে দাঁড়ালো আরিফের সামনে, তার চোখে অগ্নি। আমি এসেছি অভিশাপ ভাঙতে, আরিফের রক্তে যা লেখা আছে তা মুছে দিতে। আরিফ অবাক হয়ে তাকিয়ে রইল। এই মানুষটা কে, আর সে কেন তাকে রক্ষা করতে এসেছে? শোনা পর্ব ৮, অভিশাপ ভাঙার মানুষটি। ঘরে ঢুকে দাঁড়ানো লোকটির হাতের তামার ছড়ি ঝলমল করে উঠছে, তার চোখে লাল কমলা রঙের আগুনের মতো দীপ্তি। জামিল পিছিয়ে গেছে, কিন্তু তার মুখের ছিন্ন ঠোঁটের কোণ উঠে আছে এক ভয়ঙ্কর হাসি। লোকটি বলল, আরিফকে ছাড় জামিল, আজ আর তাকে নিতে পারবি না। জামিল ধীরে ধীরে ঘরের এক কোণে উঠে ভেসে গেল, তার শরীর কাঁপছে, লম্বা চুল বাতাসে দুলছে। সে বলল, মোশারফ, তুই তো মারা যাওয়ার কথা ছিল। রিফাত অবাক, মারা যাওয়ার কথা মানে কে তুমি? লোকটি চোখ না সরিয়ে বলল, আমি মোশারফ, আমি ছিলাম শেষ চিহ্নরক্ষক। এই গাছের অভিশাপ যারা বহন করে তাদের রক্ষা করাই আমার কাজ। আরিফ হাঁ করে তাকিয়ে আছে, তার মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার কিছু সত্যিকার অর্থে শক্তিশালী মানুষের সামনে দাঁড়িয়ে আছে। মোশারফ আবার বলল, জামিলকে আমি 12 বছর আগে গাছের কাছ থেকে ছিনিয়ে রেখেছিলাম, কিন্তু সে আবার ফিরে এসেছে। জামিল ফোঁস করে উঠল, তুই আমার দাসদের বাঁচাতে চাস আর আবার আমাকে থামাতে আসছিস? মোশারফ ছুরি তুলতেই ঘরের বাতাস ভারী হয়ে গেল, ধোঁয়া ঝিমিয়ে পড়ল। সে বলল, আমি তাকে ছাড়ব না, আরিফ কোনো শয়তানের দাস হবে না। জামিল হাসল, তুই কি ভাবিস আরিফ মানুষ? তার জন্মের রাতটা তোকে মনে আছে? মোশারফ একটু থমকান, তার চোখের আগুন নিভে আসে এক মুহূর্তের জন্য। আরিফ চমকে ওঠে, আমার জন্মের রাত কি হয়েছিল? জামিলের গলা ক্রমশ গভীর, ভাঙা ও ছায়ায় ভরা। সেদিন ঠিক রাত ৩:৩৩ বটগাছের সব ডাল একসাথে নড়েছিল। গাছের ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে গ্রামের দিকে গিয়েছিল। মোশারফ জোরে ছড়ি মেঝেতে ঠুক দিল, চুপ। ঘরের বাতাস দপ করে কেঁপে উঠল। জামিল আরও বিকট স্বরে বলল, আর সেই ছায়া তোদের বাড়ির সামনে থেমেছিল। আরিফের মায়ের গর্ভে সে তখন প্রথম নড়ছিল। রিফাত হতবম্ব, এর মানে কি? জামিল হাত তুলল, কালো ছায়া তার আঙুলের ডগা থেকে ঝরছে। আর এর মানে আরিফ জন্মানোর আগেই গাছের দাগ নিয়ে এসেছিল। সে জন্মগত চিহ্নধারী।
আরিফ পেছনে হেলে পড়ল, মাথা ভারী, বুক ধরফর করছে। মোশাররফ তার সামনে দাঁড়িয়ে বলল, ভয় পাবি না, অভিশাপ উত্তরাধিকারের মতো এলেও এটা ভাঙার উপায় আছে। জামিলের চোখে লাল আগুন। তুই তাকে বাঁচাতে পারবি না মোশাররফ, ও আমার, এই গাছের। মোশাররফ গভীর গলায় বলল, আমি শেষ পর্যন্ত লড়ব, কারণ আরিফ শুধু চিহ্নধারী নয়, সে সেই একজন যার জন্য ভবিষ্যৎবাণী লেখা আছে। আরিফ তোতলাতে তোতলাতে, কি ভবিষ্যৎবাণী? মোশাররফ বলল, যে বটগাছের অভিশাপ ভাঙবে তার জন্মদাগ থাকবে বাম কাঁধে। রিফাত বিস্ময়ে বলল, আরিফ, তোর তো আছে ওই দাগ। জামিল হঠাৎ প্রচণ্ড চিৎকার করে উঠল, বটগাছের জানালা কেঁপে গেল। ওই দাগ আমার, ওই ভবিষ্যৎবাণী আমারই ছিল। হঠাৎ জামিল পাগলের মতো মোশাররফের দিকে ঝাঁপিয়ে পড়ল। দুই দিক থেকে অন্ধকার আর আলো সংঘর্ষ করল। ঘর, জানালা, দরজা সব কাঁপতে লাগল। আর সেই মুহূর্তে আরিফের চোখে একটা অদ্ভুত চিহ্ন জ্বলে উঠতে লাগল। তার নিজের শক্তি জেগে উঠছে। সোনা পর্ব ৭, চিহ্নধারীর জাগরণ। ঘর অন্ধকারে ডুবে গেছে, জানালার কাঁচ টকটক করছে। আরিফ, রিফাত, কোটবর তিনজনের নিঃশ্বাস পর্যন্ত শোনা যায়। হঠাৎ অন্ধকারের মধ্যে একজোড়া লাল আলো জ্বলে উঠল। জামিলের চোখের গর্ত, সেখান থেকে রক্তের মতো আলো ঝরছে। জামিল ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। তার হাত মাটিতে ঝুলে পড়া, পা মাটিতে ছোঁয়ে না, পুরো শরীর হাওয়ার মতো ভেসে আসে। সে বলল, ভয় পাবি না আরিফ, তুই আমার মতোই জন্মেছিস। আরিফ পিছিয়ে যেতে চাইল, কিন্তু ধোঁয়া তার পা শক্ত করে চিপে ধরেছে। এ যেন জামিলের হাতেই তৈরি দড়ি। রিফাত দৌড়ে এসে আরিফকে টানতে লাগল, চল চল, বের হই। কিন্তু নড়ানোই যায় না, ধোঁয়া আরিফকে জায়গায় গেঁথে রেখেছে। ঠিক তখন জামিল হাত তুলল, তার লম্বা ছায়া আরিফের শরীর ছুঁয়ে গেল। তার চোখের সামনে হঠাৎ অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। একটা পুরনো রাত, কুয়াশাচ্ছন্ন বটগাছ, একজন ছোট্ট ছেলে কাঁদছে, সাহায্য চাইছে। আর বটগাছের নিচে বটগাছের শয়তান ভূত, পরবর্তী পর্ব, ৮ম পর্ব। রাত তখন প্রায় ২টা। গ্রামের পূর্ব দিকের পুরনো বটগাছটার মাথায় তখনও সেই অদ্ভুত নাচানাচি, বাতাস ছাড়া পাতার কাঁপুনি আর মাঝে মধ্যে অচেনা গোঙানির মতো শব্দ শোনা যাচ্ছিল। রাহাত, মিলন আর করিম তিনজনই শেষ পর্যন্ত ঠিক করল যে তারা আজ সব সত্যি সত্যি দেখবে। ভয় পেলেও কৌতূহল যেন তাদের টেনে নিয়ে যাচ্ছিল সেই গাছটার কাছে। গাছটার আশপাশে পৌঁছাতেই তারা টের পেল চারদিক যেন হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেছে। শীতল বাতাসের সঙ্গে এমন একটা কাঁচা দুর্গন্ধ মিশেছিল যা আগে তারা কখনো শোকে দেখেনি। গাছটার নিচে দাঁড়ানো মাত্রই মিলনের গা হঠাৎ কেঁপে উঠল। এটা ঠিক না বন্ধু, কিছু একটা খুব ভুল আছে এখানে, মিলন থরথর গলায় বলল। কিন্তু রাহাত কিছুতেই পিছপা হতে রাজি ছিল না। আজ যদি সত্যিটা না দেখি তাহলে সারা জীবন ভয়টাই সত্যি হয়ে থাকবে। ঠিক তখনই বটগাছের মাথা থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা নেমে এলো। ধীরে ধীরে সেই ধোঁয়াটা গাছের গোড়ায় জমাট বাঁধতে লাগল, আর তার ভেতর থেকে একটা লম্বা ছায়ার অবয়ব ফুটে উঠল। ছায়াটা যেন বাতাস ছাড়াই নড়ছিল। মাঝে মধ্যে তার মাথা থেকে কেমন বজ্রপাতের মতো নীল আলো ছিটকে বের হচ্ছিল। করিম তো সরাসরি জ্ঞান হারাতে বসেছিল। হঠাৎ সেই ছায়া গর্জে উঠল, এ জায়গায় মানুষের প্রবেশ নিষেধ। শব্দটা যেন চারদিকে ছড়িয়ে পড়ে কাঁপুনি ধরিয়ে দিল। পাতা, মাটি, বাতাস সব কিছু কেঁপে উঠল সেই আওয়াজে। রাহাত ভয়ে কাঁপলেও দাঁত চেপে বলল, তুমি কে, কেন এখানে? ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে ঘুরে দাঁড়ালো। তখন দেখা গেল তার দুই চোখ লাল আগুনের মতো জ্বলছে। আমি এই বটগাছের শয়তান। আমাকে যে মুক্ত করবে সে বাঁচবে, আর যে বাধা দেবে সে মারা যাবে। মিলন আর করিম চিৎকার করে এক দৌড়ে পিছিয়ে গেল, কিন্তু রাহাত স্থির দাঁড়িয়ে রইল। ছায়াটা তার দিকে এগিয়ে এলো। বাতাস ঠান্ডা থেকে বরফে পরিণত হচ্ছিল। হঠাৎ রাহাতের কাঁধে কারো হাত পড়ল। সে ঘুরতেই দেখল তার দাদু, যিনি বহু বছর আগে মারা গেছেন, তার সামনে দাঁড়িয়ে। দাদুর ঠোঁট নড়ল। রাহাত, এখানে থাকিস না, সত্যটা জানবি, কিন্তু জীবনের বিনিময়ে নয়। দাদুর শরীরের ভেতর থেকে আলো বের হলো, আর পুরো দৃশ্যটা মুহূর্তেই মিলিয়ে গেল। বটগাছটা তখন আবার স্বাভাবিক, শান্ত, নীরব।
কিন্তু রাহাত বুঝল এটা শেষ নয়। শয়তানের কথা এখনও তার মাথায় ঘুরছে, যে আমাকে মুক্ত করবে সে বাঁচবে। কাকে মুক্ত করতে হবে? কেন সে বন্দী? বটগাছের সাথে তার সম্পর্ক কি? সব প্রশ্ন এখন রাহাতের সামনে দাঁড়িয়ে। বটগাছের শয়তান ভূত নবম পর্ব। রাহাত, মিলন আর করিম সোজা দৌড়ে গ্রামের দিকে ফিরে গেল। ভয়ে কারো মুখে কথা নেই, কিন্তু রাহাতের মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল। দাদু কেন তাকে সতর্ক করল, আর শয়তান কেন মুক্তি চাইছে? সেদিন রাতে তিনজনেই ঘুমাতে পারল না, বিশেষ করে রাহাত। চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে উঠছিল ছায়া মানুষটার লাল চোখ আর দাদুর ভৌতিক আভা। পরদিন সকালে তিনজন মসজিদের পাশের মাঠে বসে আলোচনা করছিল। করিম কাঁপা গলায় বলল, আমরা আর ওদিকে যাব না, ওটা মানুষ যা দেখে তার বাইরে কিছু। মিলন মাথা নাড়ল, একদম ঠিক রাহাত, তুই পাগল নাকি? আবার ওদিকে গেলে আর ফিরে আসতে পারবি না। কিন্তু রাহাত শান্ত গলায় বলল, শুধু ভয় পেলেই তো হবে না, ওটা যে মুক্তি চাইছে সেটা আসলে কি, কেন চাইছে? মিলন বিরক্ত হয়ে বলল, মুক্তি চাইলে গাছ ভেঙে দিলে হবে নাকি কবিরাজ ডাকলেই হবে? রাহাত মাথা নাড়ল, না, ব্যাপারটা অন্য কিছু। দাদুর দেখা পাওয়া মানে এটা আমাদের পরিবারে কোনো সাপান্তের সঙ্গে জড়িত। করিম চোখ বড় বড় করে বলল, মানে তোর দাদুর সাথে ওই শয়তানের কোনো সম্পর্ক? রাহাতের মনে তখনই খচখচে সন্দেহ জন্মালো। হয়তো সেই শয়তান আগে মানুষ ছিল, হয়তো দাদুর সময়ের কোনো ঘটনা। এভাবেই দুপুর গড়িয়ে গেল। রাতে শুরু হলো নতুন আতঙ্ক। ঘড়িতে রাত 12টা ছুতেই বটগাছের দিক থেকে পুরো গ্রামে অদ্ভুত এক সিটি শোনা গেল, যেন শয়তান হাওয়ায় শীষ দিচ্ছে। সেই শব্দে মানুষের ঘুম ভেঙে গেল। মুরগির ঘর, গরুর খামার, সব জায়গা থেকে পশুগুলো অস্থির হয়ে উঠল। ঠিক তখনই রাহাতের জানালায় টুপ টুপ শব্দ হলো। সে চমকে উঠে জানালার দিকে তাকালো। জানালার ওপারে অন্ধকারের ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। দুইটা লাল চোখ, ঠিক বটগাছের নিচে দেখা শয়তানের মতো। রাহাতের বুক ধক করে উঠল। হঠাৎ সেই চোখ দুটো অদৃশ্য হয়ে গেল, আর তার দরজায় ধপ 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 করে কেউ আঘাত করতে লাগল। মুক্ত কর, মুক্ত কর, মুক্ত কর। শব্দটা যেন মাটি থেকে বের হচ্ছে, গলা কেমন ভাঙা, যেন কেউ অনেক বছর ধরে কাঁদছে। রাহাত সাহস করে দরজা খুলতেই দেখল কেউ নেই, কিন্তু দরজার নিচে কাদা দিয়ে আঁকা একটা চিহ্ন, একটা বৃত্ত। বৃত্তের ভেতরে 3টে লম্বা লাইন। মনে হচ্ছিল এটা কোনো পুরনো তান্ত্রিক চিহ্ন। রাহাত বুঝল শয়তান তাকে আবার সংকেত দিচ্ছে। এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। বটগাছের গোপন রহস্য জানতে হলে এই চিহ্নের মানে বের করতেই হবে। রাহাত তখনই সিদ্ধান্ত নিল, আগামী রাতেই সে একা বটগাছের নিচে যাবে। পর্ব 10। অন্ধকারের ডাক। রাত গভীর, বাতাসে অদ্ভুত এক চুপচাপ। রাহাত তার ঘরে বসে আছে, কিন্তু তার মন শান্ত নয়। বটগাছের রাতের ডাক তার মাথার মধ্যে বাজছে, মুক্ত কর, মুক্ত কর, ফিরে আ। রিফাত আবার বারবার জিজ্ঞেস করছে, কেন তুই একা ওদিকে যাওয়ার কথা ভাবছিস? গতবারই ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। রাহাত গম্ভীর হয়ে বলল, আমি জানি, কিন্তু ওরা আমাকে ডাকছে। যদি আমি না যাই ওরা অন্য কাউকে খুঁজবে। আমি এখন শক্তি পেয়েছি, শয়তানের সাথে লড়তে পারবো। মিলন কাঁপা কণ্ঠে বলল, রাহাত, মনে রেখো, ওরা শুধু শক্তি নয়, মনও ধরতে পারে। এক মুহূর্তের ত্রুটি আমাদের শেষ করতে পারে। রাত 12:33। রাহাত বটগাছের কাছে আসে। গাছের ডাল ধীরে ধীরে নড়ে উঠছে, পাতা ঝরঝরে কাঁপছে। ধোঁয়ার মতো ছায়া গাছের নিচ থেকে উঠে এসেছে। আরিফ না রাহাত, তুমি কি আসছো? শয়তানের ভাঙা কণ্ঠ কেঁপে ওঠে। রাহাত স্থির। হঠাৎ তার কাঁধের জন্মদাগ জ্বলে উঠল, চোখে আলো, হাত দিয়ে শক্তি বের হচ্ছে। ছায়া ধোঁয়া ঘিরে ধরে চেষ্টা করল, কিন্তু রাহাত জোরে চিৎকার করল, আমি আর কারো দাস নই। ধোঁয়া চিৎকার করে পিছিয়ে গেল। গাছ কেঁপে উঠল। রাহাতের শক্তি গাছের নিচের সব ছায়া ভেঙে দিল। শয়তানের কণ্ঠ শেষবারের মতো কেঁপে উঠল, তুই আমার মতোই চিহ্নধারী। হঠাৎ আলো ঝলমল করে। শয়তান আর অদৃশ্য, শুধু রাহাত দাঁড়িয়ে আছে, শক্তি জাগ্রত। রিফাত ও মিলন ছুটে এসে তাকে ধরে রাখল। সব শেষ, আমরা বাঁচেছি। রাহাত মাথা নাড়ল, হ্যাঁ, এবার আর কেউ আমাদের কাছে আসতে পারবে না। শয়তান ও বটগাছের অভিশাপ শেষ।
পর্ব 11 গাছের অন্তরালে। রাতের অন্ধকার পুরো গ্রামে নেমে এসেছে। রাহাত, রিফাত আর মিলন বাড়িতে ফিরেছে, কিন্তু রাহাত শান্ত নয়। তার মনে বারবার সেই গাছের ছায়া ও জামিলের কণ্ঠ ফিরে আসে, মুক্তি চাই, ফিরে আ। রাতের বেলা রাহাতের কাঁধের জন্মদাগ জ্বলে উঠল। হঠাৎ সে অনুভব করল বটগাছের কোনো এক অংশ এখনও শক্তি ধরে রেখেছে। দৃশ্যমান নয়, কিন্তু তার অন্তরালে শক্তি প্রবাহিত হচ্ছে। রাহাত মনীষার মতো ভাবল, শয়তান শুধু গাছের নিচে আটকা নয়, ওর শক্তি বটগাছের ভেতরও আছে। যদি আমি না জেগে থাকি, ও আবার ফিরে আসবে। সে সিদ্ধান্ত নিল আগামী রাতে একা গাছের অন্তরালে যাবে। রিফাত বলল, একাই যাবি না, এই অবস্থা থেকে কেউ বাঁচবে না। কিন্তু রাহাত বলল, আমার শক্তি আছে, এবার আমি শয়তানের খেলা শেষ করব। রাত গভীর হলে রাহাত জানালার বাইরে বের হল। বাতাসে শীত, গাছের ছায়া বিশাল। ধোঁয়া উঠল, হাওয়া শীষ দেওয়া শুরু করল। রাহাত ধীরে ধীরে গাছের দিকে এগোল। ডালগুলো যেন জীবন্ত, অদৃশ্য হাতের মতো তার পথ আটকাচ্ছে। হঠাৎ বাতাসে এক ভয়ঙ্কর চিৎকার, আরিফ, না রাহাত, ফিরে আ। রাহাত চিৎকার করে বলল, আমি ভয় পাই না, আমি এখানে শেষ কথা বলবো। গাছের মধ্য থেকে অদৃশ্য শক্তি তাকে ঘিরে ধরল, কিন্তু জন্মদাগ জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে রাহাতের শরীরে আলো ছড়ালো। ছায়া ধোঁয়া হঠাৎ চিৎকার করে পিছিয়ে গেল। রাহাত বুঝল, শক্তি তার হাতে, শয়তানের অভিশাপ ভেঙে গেছে। তবে এক রহস্য রয়ে গেল, বটগাছ এখনও দাঁড়িয়ে আছে। কেউ জানে না রাতে আবার ছায়া ও শক্তি ফিরে আসতে পারে কিনা। পর্ব 13 ছায়ার অন্তিম যুদ্ধ। রাহাত জানল, শয়তানের শক্তি পুরোপুরি শেষ হয়নি। বটগাছ এখনও তার ভেতরে কিছু শক্তি ধরে রেখেছে। রাত্রি গভীর, বাতাসে কুয়াশা, আর তার চারপাশে অদ্ভুত চাপ। রিফাত আর মিলন বাড়ির দরজায় দাঁড়িয়ে চিৎকার করছিল, রাহাত, ওদিকে যেও না, শেষবারও প্রাণহানি হতে পারবে। কিন্তু রাহাত স্থির, এবার আমি শেষ কথা বলবো, আর কেউ আর ভয় দেখাবে না। বটগাছের কাছে এসে সে দেখল ধোঁয়া আর ছায়ার মধ্যে জামিলের পূর্ণ রূপ ধীরে ধীরে ফুটে উঠছে। আরিফ, আমি ফিরে এসেছি, তুমি আমার শক্তি মুক্ত করতে হবে। কণ্ঠটা ভাঙা কিন্তু ভয়ঙ্কর। রাহাত কাঁধের জন্মদাগ জ্বলে উঠল, শক্তি ছড়িয়ে পড়ল। ধোঁয়া হঠাৎ চিৎকার করে পিছিয়ে গেল। জামিল চিৎকার করল, তুই আমার মতোই চিহ্নধারী, তুই আমার যোগ্য। রাহাত বলল, আমি তোর দাস নই, আমার শক্তি আমার নিজের। শক্তি ছড়িয়ে পড়ল, ছায়া ধোঁয়া গাছের ভেতরে আটকা পড়ল। জামিল চিৎকার করে মিলিয়ে গেল। বটগাছ কেঁপে উঠল, পাতাগুলো ঝলসে গেল। সবার চোখের সামনে অদ্ভুত আলো ফুটে উঠল। এবার শয়তানের শক্তি সম্পূর্ণ ভেঙে গেছে। রিফাত ও মিলন দৌড়ে এসে রাহাতকে ধরে রাখল। সব শেষ, এবার নিশ্চয়ই সব শেষ। রাহাত মাথা নাড়ল, হ্যাঁ, আর কেউ আর আমাদের কষ্ট দিতে পারবে না। শয়তান ও বটগাছের অভিশাপ শেষ। গ্রামের ওপরে ভোরের আলো আসলো, শান্তি ফিরে এসেছে, কিন্তু বটগাছ এখনও দাঁড়িয়ে আছে।